তন্নিকে নিয়ে বসবাস করে। জামাল হলো অনেক বোকা, তাকে এক করতে বললে আরেক করে বসে। জামালের এই কাণ্ড দেখে গ্রামের সকলে হাসাহাসি করে। একদিন চায়ের দোকানে বসে সকলে চা খাচ্ছিল আর গল্প করছিল। দোকানের পাশ দিয়েই জামাল যাচ্ছিল। ভাই ওই দেখো বুদ্ধু জামাল যাচ্ছে। আরে তাই তো, এই দাঁড়া একটু মজা করা যাক, আমি ডাক দিচ্ছি দাঁড়া। এই ও জামাল ভাই, জামাল ভাই। আমাকে ডাকছো নাকি তোমরা? তুমি ছাড়া কি জামাল নামের আর কেউ আছে এখানে? হ্যাঁ, আমার আশেপাশে তো কাউকে দেখছি না, তাহলে কাকে দেখছো? এই তোমাকে ডাকছে গো জামাল ভাই, তোমাকেই দেখছে। তা কেন ডাকছো শুনি? জামাল ভাই চা খাবা? এমন তো, এই জামাল ভাইকে একটা চা দে দেখি। হ্যাঁ গো, তা চা কিভাবে খেতে হয়? চা খেতে কেমন লাগে, মানে চা দেখতে কেমন? দেখছো না আমরা খাচ্ছি, তুমিও একটা চা খেয়ে দেখো খেতে কেমন। এই নিন জামাল ভাই আপনার চা। জামাল চা মুখে দিতেই সেটা ফেলে দেয়। কি গরম আর কি বিশ্রী খেতে, উফ গালটা পুড়ে গেল। উফ, এই তোমার কাছে চাটা বিশ্রী মনে হচ্ছে? হ্যাঁ, এটা শুনে দোকানের সবাই হাসতে থাকে। আমি চলে যাচ্ছি, বাড়িতে আবার অনেক কাজ আছে। জামাল দোকান থেকে চলে আসে। বাড়িতে যাওয়ার পথে মিলনের সাথে দেখা হয়। কি হয়েছে জামাল ভাই, তুমি আজকে কাজে কেন যাওনি? আসলে বউয়ের শরীরটা নাকি খুব খারাপ, তাই বিষ আনতে গিয়েছিলাম। কি বলছো তুমি? বউয়ের শরীর খারাপ তাই বিষ আনতে গিয়েছিলে? বিষ খেলে তো তোমার বউ সত্যি সত্যি মারা যাবে। কেন? বউ যে বলল আমার জন্য সে নাকি মরে যাচ্ছে, বিষ খেলে সে নাকি বেঁচে যাবে। হায় আল্লাহ, এই বুদ্ধুকে নিয়ে চলতে হবে কিভাবে? এই এটা ফেলে দিয়ে কাজে যাও তো। তাহলে বউ কেন বলল বিষ খেলে বউ বেঁচে যাবে? কিছুই মাথায় ঢুকছে না। মালিক আবার কাজে যেতে বলল, আমিও মালিকের পিছু পিছু যাই। জামাল হাঁটতে হাঁটতে মিলনের বাড়িতে যায়। মালিক, আমি চলে এসেছি কাজ করতে। হ্যাঁ, তা বেশ করেছো। গোয়াল ঘরে একটা গরু আছে, গরুটার পেটে কিছু নেই, গরুটাকে খাইয়ে পেটটা ভরাও দেখি। ঠিক আছে মালিক। জামাল গরুর কাছে যায় আর গরুটাকে খাওয়াতে শুরু করে। গরুর কখন খাওয়া শেষ হবে আর আমি কখন অন্য কাজ করব? তার চেয়ে বরং আমি একটা কাজ করি, গরুটার পেট ছিঁড়ে গরুটার পেটের ভেতরে এই ঘাসগুলো ভরে দিই। হ্যাঁ, সবাই বলে আমার মাথায় বুদ্ধি নেই, আমার মাথায় কি কম বুদ্ধি? জামাল গরুটার পেট চেড়ে সাথে সাথেই গরুটার পেট থেকে নাড়ি ফুড়ি বের হয়ে নিচে পড়ে যায় আর গরুটা ডাকতে থাকে। কি হলো? এই গরুটা এভাবে ডাকছে কেন? যে দেখি তো। মিলন গরুটার কাছে যায়, গিয়ে দেখে গরুটা শুয়ে মৃত্যুর জন্য ছটফট করছে। হায় হায়, এটা আমার কি সর্বনাশ হলো! জামাল ভাই, এটা তুমি কি করলে? আমার গরুটাকে মেরে ফেললে। আমি তো কিছুই করিনি, আমি তো শুধু পেটটা ছিঁড়েছি গরুর পেটটা ভরাবার জন্য। বের হয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও।
তুমি আমার অনেক বড় সর্বনাশ করেছো। বুদ্ধু লোক, এক বললে আরেক করে। মালিক, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আপনি আমাকে তাড়িয়ে দিলে যে আমার বউ ছেলেটা না খেয়ে মারা যাবে। সেটা আমার দেখবার বিষয় নয়। আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি যে টাকা পাবে সেটা নিয়ে আমাকে উদ্ধার করো। ঠিক আছে মালিক। জামাল ওদের বাড়ি থেকে চলে আসার পথে তার ছেলে আবিরের সাথে দেখা হয়। কি হয়েছে বাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মালিক আমাকে বলেছে আর কাজে নেবে না। কেন, তুমি আবার কি করেছো? নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছো। না রে বাবা, আমি তো কিছু করিনি। মালিক আমাকে গরুর পেট ভরাতে বলেছিল, সেজন্য আমি গরুর পেট ছিঁড়েছি, যাতে গরুর পেট তাড়াতাড়ি ভরে। এজন্য মালিক আমাকে তাড়িয়ে দিল। হায় হায়, কি করেছো তুমি এটা? তুমি গরুর পেট ছিঁড়েছো? তোমাকে তাড়িয়ে দেবে না তো কি করবে বাবা? এখন বাড়িতে চলো। জামাল আর আবির বাড়িতে আসে। তখন তন্নি বলে, বাপ বেটার এখন আসার সময় হলো। মা, আমি একটু শাহিনদের বাড়িতে গিয়েছিলাম। বাবা আবির, তুই মাঠ থেকে আমার ছাগলটা একটু এনে দে তো। আচ্ছা, যাচ্ছি মা। টনি কিছু ফল গাছ জামালকে দিয়ে বলে, এই যে শোনো, তোমাকে বলছি, এই নাও কিছু ফল গাছের চারা, এগুলো লাগিয়ে যত্ন নেবে। আমি একটু বাবার বাড়িতে যাচ্ছি আবিরকে নিয়ে। এই যে মা, তোমার ছাগল। মা, তুমি যে আমাকে নিয়ে নানুর বাড়িতে যেতে চাচ্ছ, বাবা কি তোমার সাধের ফল গাছগুলো পরিচর্যা করতে পারবে? আমি বাবার সাথে থাকছি। তাও ঠিক বলেছিস, তাহলে আমি একাই যাচ্ছি। শোনো, তোমাকে বলছি, আমার ফল গাছগুলোতে রোজ দুবেলা পানি দেবে কিন্তু। টনি বাপের বাড়ি চলে যায়। জামাল গাছগুলো লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে আবির আসে। আরে বাবা, এগুলো কি করেছো? এমন করে গাছ লাগালে যে একটা গাছও বাঁচবে না, সব মারা যাবে। জামাল গাছগুলো লাগিয়ে বাড়িতে চলে গেল। আবির গাছগুলো আবার নতুন করে লাগায়। বউ বলেছিল দুবেলা গাছে পানি দিতে। যাই, গাছে পানি দিয়ে আসি। প্রতিটা গাছের গোড়ায় একটা করে বোতলে পানি ভরে রেখে আসে। কিছুক্ষণ পর আবির গাছগুলো দেখতে যায়। আরে, এ কি করেছে বাবা? গাছের গোড়ায় পানি রেখে গেছে, পানি না দিয়ে। উফ, এনাকে নিয়ে আর পারি না। গাছেদের তো পানি খেতে দিয়ে এসেছিলাম, যে দেখি তো গাছে পানি খেয়েছে কিনা। হ্যাঁ, গাছে সব পানি খেয়ে নিল। এক কাজ করি, বোতলগুলো নিয়ে যাই, বিকেলে আবার পানি দিতে হবে। কি গো, তুমি বাড়িতে চলে এসেছো? তুমি যে বললে দুদিন থাকবে। ছেলেটাকে তোমার কাছে রেখে থাকতে ইচ্ছে হলো না, তাই চলে এলাম। তোমার কাছে কালকে একটা তেল দিয়েছিলাম না, ওই তেলটা এনে মাথাটা একটু মালিশ করে দাও তো, খুব ব্যথা করছে। কি গো, তেল দিয়ে এমন বাজে বাজে গন্ধ বের হচ্ছে কেন বলো তো?
মা বাবা, আমি স্কুলে ফার্স্ট হয়েছি, আমার 1 রোল হয়েছে। কি, তোর 1 রোল হয়েছে? নিজে না খেয়ে তোকে পড়িয়ে তুই শেষে কিনা 1 রোল করলি? তুমি চুপ করো তো ছাই। বাপ বুদ্ধু হলে কি হবে, ছেলে আমার অনেক চালাক। তুই তোর বাপের নাম তলাবি রে বাবা। আরে কিসের এমন গন্ধ বের হচ্ছে রে? বাবা কেরোসিন তেল দিয়ে তোমার মাথা মালিশ করেছে, গন্ধ তো বের হবেই। এই দেখো তোমার নারকেল তেল। কি, তুমি কেরোসিন তেল দিয়ে আমার মাথা মালিশ করছো? বের হও, বের হও বাড়ি থেকে। তোমাকে জানো এই বাড়িতে আর আমি না দেখি। আমি কি করলাম? তুমি আবার জিজ্ঞেস করছো তুমি কি করেছো? তোমাকে বের হতে বলেছি না আমার চোখের সামনে থেকে? জামাল বাড়ি থেকে চলে যায়। আরেকটা গাছের গোড়ায় বসে কাঁদতে থাকে। বউ আমাকে বাড়ি থেকে বের করে দিল কেন? অন্যদিকে তুমি বাবাকে বাড়ি থেকে বের করে দিলে, না জানি বাবা কোথায় গেল। তুই ঠিকই বলেছিস, ওরকম মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আমার উচিত হয়নি। না জানি কোথায় আছে। আমি বাবাকে খুঁজতে যাচ্ছি। অন্যদিকে আমি আর কখনো বাড়িতে যাব না। সবাই আমার সাথে এমন করে, সবাই আমাকে বুদ্ধু বলে। জামালের কাছে তখন একটা পাখি আসে। পাখিটা জামালকে বলে, কি হয়েছে গো তোমার? তুমি কাঁদছো কেন? বউ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমাকে আর কারো বাড়িতে কাজ করে খেতে হবে না, আমি তোমাকে একটা দা দিচ্ছি। ঠিক আছে। এর ভেতর থেকে তুমি যে কোনো একটা দা নিবে। এই দাটা দিয়ে কাঠ বা অন্য কিছু কাটলে সহজেই তা কেটে যাবে। আর এই দাটা দিয়ে তুমি অনেক ঘরবাড়ি তৈরি করতে পারবে। আর এই দাটার কাছে তুমি যা চাইবে তাই পাবে। আমি আমি প্রথমটা নেব। না বাবা, 3 নম্বরটা নেবে। তুমি ওনার ছেলে বুঝি, তা 3 নম্বরটা কেন নেবে? 3 নাম্বারটাকে যা বলবো তাই করবে, কিন্তু প্রথম 2টা শুধু একটা করেই কাজ করবে। 3 নাম্বারটা তার কাজও করবে, আবার প্রথম ও দ্বিতীয়টার কাজও করবে। তোমার বাবা সত্যিই অনেক বোকা, কিন্তু তোমার মাথায় তো খুব বুদ্ধি। তুমি তোমার বুদ্ধু বাবার চালাক ছেলে। এই নাও তোমাদের দা। আমি গেলাম। পাখি সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে আবির আর তার বাবা বাড়িতে চলে আসে। জাদুর দাকে আবির তার বাপের মাথায় বুদ্ধি দিতে বলে। জাদুর দা, আমার বাবার মাথায় বুদ্ধি দাও তো। বাবা, এই দাকে আমাদের বাড়ি বানিয়ে দিতে বল। বাবা, তোমার মাথায় তো সত্যি সত্যি বুদ্ধি হয়েছে। আবির দাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দিতে বলল। দা তাদের সুন্দর একটা বাড়ি বানিয়ে দেয়। তারা জাদুর দাকে যাই বলে, জাদুর দা সাথে সাথেই তাই করে দেয়। বাংলা শান্ত কোমল এক গ্রাম মধুপুর। এই গ্রামেরই মেয়ে মনিকা। চাচার লোভ আর স্বার্থের কারণে সবকিছু হারিয়ে মা বাবার ভিটে আপন ঘর ছেড়ে মনিকা এখন ছুটে চলছে এক অজানা গন্তব্যের পথে। দিনের পর দিন কষ্ট সয়ে চোখ ভিজিয়ে এগিয়ে চলা মনিকা আজ সে রওনা হয়েছে পথে পথে। কোথায় যাবে জানে না, তবুও থেমে যায়নি তার পা। রাস্তায় হেঁটে হেঁটে একসময় সে এসে পৌঁছায় এক অজানা জঙ্গলের ধার ঘেঁষে। সারাদিনের হাঁটাহাঁটি, চোখে মুখে ক্লান্তির ছাপ। মনিকার মতোই তার ছোট্ট সাথী সুখ পাখিও অবসন্ন। শেষমেশ এক বিরাট বটগাছের ছায়াতলে বসে বিশ্রাম নেয় তারা। নিঃশব্দ জঙ্গল, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর সন্ধ্যার অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে।
সুখ পাখি রে, সারাটা দিন হেঁটে হেঁটে শেষে এসে পড়লাম এই অজানা গভীর জঙ্গলে। কেন যে এখানে আসলাম তা আমিও জানি না রে। চারদিকে শুধু অন্ধকার আর ভয়ঙ্কর জন্তুর শব্দ। ভয় লাগে সুখ পাখি, যদি তোর কিছু হয়ে যায়, রাতটা যদি কোথাও একটু নিরাপদে কাটাতে পারতাম। আহারে পোড়া কপাল আমার, কোথায় যাব এখন? ওই সুখ পাখি, দেখ তো ওই দূরে কেমন আলো জ্বলছে রে। মনে হচ্ছে কেউ থাকে ওখানে, হয়তো মানুষই আছে। যদি সত্যি মানুষ থাকে তবে আজকের রাতটা অন্তত একটু নিরাপদে কাটাতে পারবো। কই দেখি তো। হ্যাঁ রে মনিকা, তুই ঠিকই কইতাছ। সত্যি তো, ওইখানে একটা আলো মিটিমিটি জ্বলতেছে। মনে হয় সত্যিই কেউ থাকে ওদিকটায়। চল সুখ পাখি, ওদিকেই যাই, দেখি গোপাল আমাদের জন্য কি রেখে দিয়েছে। এরপর মনিকা আর তার প্রিয় সুখ পাখি ধীরে ধীরে আলোটার দিকে হাঁটতে শুরু করলো। চারদিকে অন্ধকারে ঘেরা গভীর জঙ্গল, বাতাসে ভয় আর নিস্তব্ধতার ছায়া। তবুও মনিকার মনে সাহস জাগলো, হয়তো আলোটার কাছে গেলে তারা আজ রাতের জন্য একটু নিরাপদ আশ্রয় পাবে। কে কে ওখানে? এই রাতের গভীরে কে ঘোরাঘুরি করছো জঙ্গলে? কথা বলো, কারা আছো বাইরে? আমি মনিকা বাবা, আর সাথে আছে আমার সুখ পাখি। আমি এক হতভাগী মেয়ে, সারাদিন হেঁটে এই জঙ্গলে এসে পড়েছি। কোথাও আমার ঠাঁই নেই, তাই ভয়ে ভয়ে আপনার দরজার সামনে দাঁড়িয়েছি বাবা। ভয় পেও না মেয়ে, এত দূর পথ হেঁটে এসেছো। এসো মেয়ে, ভিতরে এসে বসো, তারপর বলো তোমার কথা শুনি। সাধুর ডাকে সাহস করে মনিকা আর সুখ পাখি ভেতরে প্রবেশ করলো। তারপর সে ভয় আর দুঃখ মিশ্রিত কণ্ঠে তার জীবনে ঘটে যাওয়া সব কাহিনী বলতে শুরু করলো। বাবা, আমি মনিকা। আমার মা নেই, বাবা নেই। চাচা আমাদের ভিটে মাটি ঘরবাড়ি সব কেড়ে নিয়েছে। কোথাও যাওয়ার ঠাঁই নেই আমার। আমি আমার সুখ পাখিকে নিয়ে ছুটে চলেছি অজানা পথে। যদি দয়া করে রাতটা এখানে থাকতে দিতেন, অনেক উপকার হতো। আহারে দুঃখী মেয়ে, সত্যিই তোমার জীবনটা কষ্টের। আমিও এক অসহায় মানুষ মা, বন বাদারে ঘুরে বেড়াই, মাঝে মাঝে এসে এই ভাঙা ঘরে থাকি। তেমন কিছুই নেই আমার, তবুও এই ঘরটুকু আছে। চাইলে তুমি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো। সারাদিন হেঁটে হেঁটে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছো, মুখে দানা পানি কিছুই জোটে নাই। আহারে মা, এসো, ভাত প্রায় হয়ে গেছে, আগে হাত মুখ ধুয়ে আসো, কিছু খেয়ে নাও, বাকিটা কাল শুনবো। ভোরের আলো ফুটতেই বন জুড়ে পাখিদের কুজন শুরু হলো। সাধু ঘর থেকে বেরিয়ে এসে তার প্রিয় নেকড়ে শাবকের সাথে কথা বলতে লাগলো। আরে বাছা, কোথায় ছিলি কাল রাতে? আমি তো খুঁজে পাচ্ছিলাম না। দেখেছিস, আমাদের ঘরে নতুন অতিথি এসেছে। এখন থেকে আমাদের সাথে মনিকা ও তার সুখ পাখি থাকবে। তুই আর আমি যেমন একলা দুনিয়ায় ঘুরে বেড়াই, তেমন সেও এক দুঃখী প্রাণ। আয় মেয়ে, ভয় পেও না। এই নেকড়ে শাবকটা ছোটবেলা থেকে আমার সাথেই আছে। ওরও কেউ নেই, একলা এই বনে বড় হয়েছে। তো বলো মেয়ে, ঘুম কেমন হলো? একটু ভালো বিশ্রাম পেয়েছো তো? হ্যাঁ বাবা, রাতে ভালোই ঘুম হয়েছে। অনেকদিন পরে একটু নিশ্চিন্তে ঘুমালাম। আচ্ছা বাবা, ঘরের কলসিতে তো দেখি পানি নেই, পানি আনেন কোথা থেকে? ও মা, এই জঙ্গলের পাশেই একটা ছোট নদী আছে, ওইখানকার জলই ভালো আর পরিষ্কার। থাক মা, তোমার আনার দরকার নেই, আমি নিজেই এনে দিব। না বাবা, আমি আপনার মেয়ের মতো। আপনার মেয়ে থাকলে কি সব কাজ করতো না? আমি এখন থেকে আপনার মেয়ে মনে করবেন। আমি এখন থেকে সব ঘরের কাজ করব। অপরূপ রূপে মণ্ডিতা মনিকা তার কলসি কাখে এক শান্ত নদীর দিকে এগিয়ে চলে। সামনে সে দেখতে পায় এক অপরূপ সুন্দর নদী, যার স্ফটিক জল সূর্যের আলোয় ঝলমল করছে। মনিকা ধীরে ধীরে নদীর ঘাটে নামে, কিন্তু তার দুশ্চিন্তা যেন কিছুতেই দূর হতে চায় না। এরপরে মনিকা নদীর ঠান্ডা স্বচ্ছ জল কলসিতে ভরে নিল।
কলসি কাঁখে নিয়ে ধীরে ধীরে আবার সাধুর ছোট্ট ঘরের দিকে রওনা দিল। জঙ্গলের পাখির ডাক আর নদীর টুপটাপ শব্দে চারপাশ ভরে উঠল। অনেকদিন পরে যেন মনিকা একটু শান্তি পেল। মা মনিকা, আজ দুপুরে একটু হাটে যাব, কিছু জিনিসপত্র দরকার, আর তোমার জন্য দু একটা জামা কাপড় নিয়ে আসব। তুমি তো হঠাৎ আসার কারণে কোনো কাপড় চোপড় আনতে পারোনি। মানুষের তো কিছু না কিছু থাকা লাগে মা, তাই ভাবলাম তোমার জন্য কিছু নিয়ে আসি। কিন্তু গভীর জঙ্গলের এইখানে হাট কোথায় পাবেন? এখানে তো কোনো দোকানে দেখলাম না আসার পথে। আছে মা, আছে। এই জঙ্গলের ওই পাশে নদীর ওই পারে এক গ্রাম আছে, সেইখানে সুন্দর একটি হাট আছে যেখানে সবই পাওয়া যায়। আমি সেখান থেকে জিনিসপত্র ক্রয় করি। ও আচ্ছা, হাট অনেক দূর তাই না বাবা? আপনার ফিরতে কি বিকেল হবে নাকি? তা তো একটু হবে মা, দূরের পথ, গাড়ি ঘোড়া কিছুই তো নেই। নদীর ঘাটে নৌকো পায় কিনা কে জানে। তুমি সাবধানে থাইকো, জঙ্গলের ব্যাপার বুঝতেই তো পারছো। এরপর সাধু মশাই ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলেন। চারপাশে পাখির কলতান আর গাছের পাতার মরমর শব্দ, দূরে নদীর কলকল ধ্বনি, সব মিলিয়ে যেন তাকে সঙ্গ দিচ্ছিল। তিনি চললেন হাটের উদ্দেশ্যে। সাধু মশাই বাজারে প্রবেশ করলেন। চারদিকে মানুষের ভিড়, হাঁক ডাক আর কথার গুঞ্জনে বাজার জমজমাট। বাজারের এক কোণায় কাপড়ের দোকান, সেদিকেই ধীরে ধীরে হাঁটা শুরু করলেন সাধু মশাই। মা, একটু শোনো তো, বয়স্ক মেয়েদের জন্য কোনো ভালো জামা আছে নাকি? একবার দেখাও তো মা, মজবুত হলে ভালো হয়। আমি আমার মেয়ের জন্য নিতে চাই। জি আছে বাবু, অনেক রকমের জামা আছে। দেখেন তো, আপনার পিছনের দিকের তাকে অনেকগুলো নতুন জামা সাজানো আছে। পছন্দ মতো একটা দেখে নিন বাবু। মা, আমি তো দেখে বুঝতে পারবো না কোনটা ভালো হবে। তুমি তোমার পছন্দ মতো একটা সুন্দর জামা বেছে দাও। আমার মেয়ের গায়ের রং শ্যামলা, মুখ উজ্জ্বল আর একটু লম্বা গড়ন, তার জন্য মানানসই একটা জামা দাও। চল রে সুখ পাখি, ঘরে বসে থাকতে ভালো লাগছে না। আশেপাশে একটু ঘুরে আসি, দেখি এই জঙ্গলের পরিবেশটা কেমন। একটু ঘুরে দেখলে মনটাও ভালো হবে। ওই দেখ সুখ পাখি, কি সুন্দর লাল রঙের পাহাড়টা দূরে দাঁড়িয়ে আছে, যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। আহা, কেমন ঝলমল করছে সূর্যের আলোয়। চল না সুখ পাখি, একটু কাছে গিয়ে দেখি। দেখছো সুখ পাখি, অনেক সুন্দর পাহাড় তাই না? ওই দেখ দেখ, ভিতরে দিয়ে আলোর ঝলকানি আসছে রে। মনে হচ্ছে ভিতরে কেউ আছে, গিয়ে দেখবো নাকি? সেটা ঠিক হবে না মনিকা, ভিতরে ভয়ঙ্কর কিছু থাকতে পারে। এইসব জায়গায় বিপদ থাকে, তোর ভিতরে যাওয়া নিরাপদ নয়। তুই ঠিকই বলেছিস সুখ পাখি, ভিতরে যাওয়াটা আসলে ঠিক হবে না। তোর অনেক বুদ্ধি আছে রে। সুখ পাখি, চল বাসায় যাই। সাধু মশাই আসলে তাকে জিজ্ঞেস করবো এই বিষয়ে, সে হয়তো জানতে পারে। বাবু, এই জামাটা দেখুন, অনেক সুন্দর। আমার মনে হয় আপনার কথা মতো এই জামাটাই আপনার মেয়ের গায়ে খুব সুন্দর মানাবে। এটা কি দেবো বাবু? হ্যাঁ মা, দাও তো। তোমার চোখে যেটা ভালো লেগেছে সেটা আমার মেয়ের গায়ে ভালোই মানাবে। তোমাদের চোখ তো সবসময় ভালো জিনিসই খুঁজে নেয়। বাবা, আপনি আমার জন্য যা করছেন তা একেবারে আমার আপন বাবার মতোই। হায় রে এই দুনিয়া, রক্তের সম্পর্কের আমার চাচা আমার শেষ সম্বলটুকু কেড়ে নিল, অথচ অপন নন এমন একজন মানুষ আমার জন্য কত কিছু করছেন। এ কেমন রঙের দুনিয়া রে, যেখানে স্বজন পর হয়ে যায় আর পর হয়ে ওঠে আপনজন। আরে মা, আমি আসলে তোমার জন্য কিছুই করতে পারি নাই। যদি আমার নিজের মেয়ে থাকতো তার জন্যও তো এমন করতামই। তুমি এখন আমার কাছে সেই মেয়ের মতো। যাও মা, ঘরে যাও, গিয়ে নতুন জামাটা পরে আসো। দেখি তো আমার মেয়েকে কেমন মানায়। এরপর মনিকা নতুন জামাটা হাতে নিয়ে ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করলো। কিছুক্ষণ পরে সে নতুন জামা পরে লাজুক ভঙ্গিতে সাধুর সামনে বসে বসলো। বাহ, আজ আমার মেয়েকে তো একেবারে রানীর মতো লাগছে। জামাটা খুব সুন্দর মানিয়েছে তোমায় মা, যেন সত্যি আমার ঘরে চাঁদের আলো নেমে এসেছে। আচ্ছা বাবা, আমি তো আজ সকালে কাজ শেষ করে একটু বাগানে বেড়াতে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে দেখি জঙ্গলের ভিতরে এক বড় লাল পাহাড় দাঁড়িয়ে আছে। কাছে যেতেই মনে হলো ভিতর থেকে কেমন যেন আলোর ঝলকানি বের হচ্ছে।
মনে হচ্ছে যেন ভিতরে কিছু রহস্য আছে। আপনি জানেন কিছু বাবা? জানি মা, জানি। সে এক দুঃখের আর রহস্যে ভরা কাহিনী। শোনো তবে, এই রাজ্যের রাজার একমাত্র রাজকুমার এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছিল। রাজ্যের নামকরা চিকিৎসক, পাশের রাজ্যের কবিরাজ, কেউই তাকে সুস্থ করতে পারেনি। যত চিকিৎসাই করা হলো, কোনো কাজ হলো না। রাজা রানী চোখের জলে ভেসে যাচ্ছিলেন, প্রজারা দুঃখে দিন কাটাচ্ছিল। তখন এক সাধু এসে বলেছিল, এই রাজকুমারকে বাঁচাতে পারবে না কোনো ওষুধ বা চিকিৎসা। শুধু এক সৎ ও সতী নারী যদি ভালোবাসা দিয়ে সেবা করে, তাহলেই অলৌকিকভাবে সে সুস্থ হয়ে উঠবে। কি দেখলেন সাধু গোসাই? আমার ছেলের কি অবস্থা? সে কি বাঁচবে? বলুন সাধু গোসাই, বলুন। আমার তো একটাই ছেলে, সে যদি না থাকে তবে এই সিংহাসন, এই রাজ্য, কোনো কিছুই আমার কাছে অর্থ রাখবে না। ওর কিছু হয়ে গেলে আমরা রাজারানী কিভাবে বাঁচব? মহামান্য রাজা, যদি অভয় দান করেন তবে একটি কথা বলি। ঠিক আছে সাধু মশাই, আপনি নির্ভয়ে বলুন। আমি যতটুকু দেখেছি আর বুঝেছি, এই অসুখের কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধও নেই। তবে একটা পথ হয়তো আছে। যদি আপনি রাজকুমারকে তেভাগা জঙ্গলের গভীরে সেই পাহাড়ের গুহায় নিয়ে রাখেন, আর যদি কোনো সৎ ও সতী সাবিত্রী নারী এসে তার সেবা করে, তবে রাজকুমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে। আপনি কি বলছেন সাধুমশাই? আমার রাজকুমারকে ওই ভয়ঙ্কর জঙ্গলের অন্ধকার গুহায় একা ফেলে আসবো? এ আমি কখনোই হতে দেব না। কেমন করে সাহস হলো আপনাকে এমন কথা বলার? আপনি তো জ্ঞানী সাধু। আপনার সাধনা, আপনার বিদ্যায় তাকে সুস্থ করে তুলুন। যাকে দরকার ডাকুন, যত ওষুধ লাগে দিন। ধন সম্পদ, মোহর, রত্ন যতই চান আমি দিতে রাজি আছি। কিন্তু আমার ছেলেকে ওই ভয়ঙ্কর জঙ্গলে ফেলে আসার কথা আর কোনো দিনও যেন না বলেন। না রানী, আমি যতটুকু সাধনা, যতটুকু বিদ্যা ছিল সবই করেছি। শুধু আমি নই, আপনার চারপাশের সব রাজ্য থেকে ডাক্তার, কবিরাজ, বৈদ্য সবাই এসেছে। কারো ওষুধে কাজ হয়নি, কারো মন্ত্রে সাড়া মেলেনি। এটাই শেষ পথ রানী। এরপরে রাজা ও রাজসভার সবার সিদ্ধান্তে রাজকুমারকে পাহাড়ের গুহায় এনে রাখা হয়। এই হলো এক অভাগা রাজকুমারের পুরো ঘটনামা। আহারে বেচারা রাজকুমার, সত্যিই আমার থেকেও খারাপ ভাগ্য রাজকুমারের। আচ্ছা বাবা, আমি কি রাজকুমারকে দেখতে যেতে পারি? অবশ্যই পারো মা, আমি তোমায় নিয়ে যাব। আমি মনে করি সৃষ্টিকর্তা তোমাকে এখানে এনেছে। হয়তো তুমি সেই সতী সাবিত্রী নারী। বিধির খেলা বোঝা বড় দায় মা। তুমি রাজকুমারকে সেবা করে সুস্থ করতে পারবে, আমার বিশ্বাস। পরের দিন সকালে সাধুমশাই মনিকাকে নিয়ে হাজির হলেন সেই লাল পাহাড়ের কাছে। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের হালকা শব্দ। এই হলো সেই অভাগা রাজকুমার। মা, বহুদিন ধরে এখানে চুপচাপ শুয়ে আছে, যেন নিস্তব্ধ পাথরের মতো। তুমি যদি মনের আন্তরিকতা দিয়ে সেবা করো, তবে হয়তো সে সুস্থ হয়ে উঠতে পারে। আরেকটা কথা মনে রেখো, সাধু একদিন এই গোপন কথা বলেছিল। এই জঙ্গলের গভীরে আছে এক কালো আর ঠান্ডা পানির পুকুর। প্রতিদিন ভোরে তুমি সেই পুকুর থেকে এক কলসি পানি নিয়ে এসে রাজকুমারের শরীর মুছে দেবে। আমি এক দুঃখী মেয়ে বাবা। আমার আপনজন নেই, আপন ভিটে নেই, আমার কিচ্ছু নেই। তবে একটা জিনিস আছে, আমার মন আর আমার মনের শক্তি। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, সর্বাত্মক সেবা করব রাজকুমারকে সুস্থ করার জন্য। আর একটা কথা বাবা, এখানে তো কিচ্ছু নেই। রান্না বান্নার জন্য আমার কিছু হাঁড়ি পাতিল দরকার হবে, একটা কলসিও লাগবে জল আনার জন্য। আর যদি একটা ছোট টেবিল থাকতো, তবে সেবার কাজে সুবিধা হতো। এরপর থেকে শুরু হলো মনিকার নতুন জীবন। দিন রাত, সকাল সন্ধ্যা, সে আর কিছুই বুঝতো না, শুধু রাজকুমারের সেবা। প্রতিদিন ভোরবেলা সে গভীর জঙ্গলের কালো আর ঠান্ডা পানির পুকুরে যেত। কলসিতে জল ভরে আনতো আর সেই জল দিয়ে রাজকুমারের শরীর মুছে দিত। সময়ের সাথে সাথে মাস কেটে গেল। একসময় মনিকার সেই অক্লান্ত সেবা, তার মায়ার ছোঁয়া যেন এক অলৌকিক শক্তির মতো কাজ করতে লাগলো। হঠাৎ একদিন সেই চিরনিদ্রার মতো শুয়ে থাকা রাজকুমার ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মনিকা, মনিকা, কোথায় তুমি? দৌড়ে
এসো তাড়াতাড়ি। দেখো, রাজকুমার চোখ খুলেছে। ওহ রাজকুমার, কেমন আছো তুমি? তোমার শরীর কেমন লাগছে? তুমি কি ভালো আছো রাজকুমার? রাজকুমার, আপনি কেমন আছেন? এতদিন ধরে আপনার সেবা করেছি। আজ আপনাকে চোখ খুলে কথা বলতে দেখে বুকটা হালকা লাগছে। বলুন তো, আপনার শরীর কি এখন একটু ভালো লাগছে? আমি কোথায়? আপনি কে? আমাকে এখানে কেন দেখতে পাচ্ছি? আমি তো কিছুই মনে করতে পারছি না। আপনি এখন জঙ্গলের এই পাহাড়ের গুহায় আছেন রাজকুমার। আমি মনিকা, এক হতভাগী মেয়ে। এই এতদিন আপনার পাশে থেকে আপনাকে সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি। আজ আপনাকে সুস্থ দেখে আমার মন ভরে গেছে। আপনি যখন ভালো আছেন, আমি মনে করি আমার দায়িত্ব শেষ হয়েছে। অনুমতি দেন রাজকুমার, আমি এবার চলে যেতে চাই। আপনি আমার সেবা করে আমাকে নতুন জীবন দিয়েছেন। আপনার সেই আত্মত্যাগ, সেই ধৈর্য সবাই করতে পারে না। আপনি শুধু আমাকে সুস্থ করেননি, আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। তাই আপনি কোথাও যেতে পারবেন না মনিকা। আপনি আমার জীবনের সবচেয়ে মূল্যবান ধন। আপনিই হবেন আমার রানী। তোমরা সবাই শোনো, মনিকা রাজপ্রাসাদের রানী হবে। কি মজা, কি মজা! অবশেষে আমার প্রিয় মনিকার ভাগ্য ফিরে এলো। বাবা, আপনি আমার জন্য যা করেছেন তার ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। আপনি আমার বাবা হয়েই থাকবেন আজীবন। এখন বিদায় দেন বাবা। আপনি অবশ্যই রাজমহলে আসবেন। হ্যাঁ মা, অবশ্যই তোকে দেখতে আসব। তুই রাজমহলে গিয়ে সুখে থাক, এই দোয়া করি। রাজকুমার, আমার এই দুঃখী মেয়েটাকে কখনো কষ্ট দিও না। এরপরে মনিকা রাজকুমারের সাদা ঘোড়ার পিঠে চড়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা দেয় আর তার সুখ পাখিকে সাধুর কাছে রেখে যায়, কারণ সুখ পাখি জঙ্গলেই থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করেছে। বন্ধুরা, তোমরা বলো, সুখ পাখি মনিকাকে ছেড়ে থাকতে পারবে নাকি সেও রাজমহলে যাবে? আর মনিকা কি রাজমহলে সুখী হবে নাকি রাজমহলে ঘটবে ভিন্ন কোনো ঘটনা? সেই গল্প জানতে হলে আমাদের সাথে থাকুন। গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান।